আমাদের পথ চলাতেই আনন্দ, আর এই পথ চলার আনন্দে আমরা বেরিয়ে পড়ি দ্বীপান্তরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। ভ্লগিং এমন একটা নেশা যে এই নেশায় কেউ যদি একবার আবিষ্ট হয় তাহলে সেই নেশায় সে সারা জীবন হয়তো অবগাহন করে থাকে। আর বিভিন্ন গন্তব্যে যাওয়ার পথে এই যে মূল জায়গাটি অর্থাৎ হাওড়া ব্রিজ এবং তার নিচ দিয়ে বয়ে চলা নদী, এখানে যখন আসি প্রত্যেকবার আমি আর প্রীতি এক অনন্য সাধারণ মুহূর্তের সাক্ষী থেকে যাই। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি এবং এবার প্রবেশ করলাম মূল টার্মিনালে। আমাদের যাত্রাপথ শুরু হলো। নমস্কার, লালরঙা চিঠিতে প্রত্যেকে স্বাগত। একটা ঝকঝকে দিনে আবার তোমাদের সঙ্গে এসেছি। আমি দীপায়ন, আমার সঙ্গে আছে প্রীতি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দেউলটি, অর্থাৎ কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবন। এখন বেশি কথা বলবো না, কারণ কোনো কথাই প্রায় শোনা যাবে না। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম এবং আমাদের সঙ্গে আজ আরো একজন আসবে, যাকে তোমরা এর আগেও দেখেছো আমাদের বইমেলার ব্লগে, শিবাশিস। শিবাশিসকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, ওকেই এখন খোঁজা চলছে। হ্যাঁ, তো এই অন্বেষণ পর্বটা সম্পূর্ণ হলে ও এখন কোথায় আমরা জানি না। ও বললো 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত সে এসে পৌঁছয়। দেখা যাক কখন আসে। তারপর একটা লোকাল ট্রেন ধরে আমরা সরাসরি নামবো দেউলটি স্টেশনে। আমাদের ট্রেন স্টেশনে চলে এসছে খড়গপুর লোকাল। ওইদিকে হচ্ছে হাওড়া মেট্রোর নতুন স্টেশন হচ্ছে, এখনও পুরোটা শেষ হয়নি। তো রোববারে আশা করি ট্রেনটা একটু ফাঁকা থাকবে, জানি না, এখন উঠে দেখা যাক ফাঁকা থাকে না ভিড় থাকে। 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। আমি কেন যাই না, হাওড়াতে আসলে পরে আমি যে ট্রেনেই যাই না কেন, খালি 13 নম্বর প্ল্যাটফর্মে আমার পড়ে, মানে 13 নম্বর প্ল্যাটফর্মে আমার ট্রেন আসে। আমি যখন মানালিতে গেছিলাম তখনও সম্ভবত 13তেই পড়েছিল। 13তে নয়, মনে হয় 8, 9, মানে এই দিকটাতেই। তাহলে তার আগে বেশ কয়েকবার আমি 13তে এসেছি। 13 আমরা শান্তিনিকেতন যখন গেছিলাম তখন আজকেই দাঁড়িয়েছিল বিশ্বভারতী শান্তিনিকেতন। বাইরে বৃষ্টি নেমেছে, জানি না ওখানে গিয়ে বৃষ্টি পাবো কিনা। বৃষ্টি পাবো কি পাবো না সেটা জানি না। দোকানে ছাতা আনা হয়েছে, আমাদের সঙ্গে যে আছে তাকে এবার দেখায়, সেও একটা ছাতা এনেছে, সুতরাং ছাতার সমস্যা নেই, ক্যামেরা মোটামুটি ঢেকে ঢুকে রাখা যাবে। এই যে ট্রেনে আছি, এই যে আমাদের তৃতীয় ব্যক্তি। তোর কি অভিজ্ঞতা তো সঞ্চয় করবি, তো দেউলটি সম্বন্ধে কি মতামত? না, আমি ইউটিউবে মোটামুটি দেখেছিস দেউলটির ব্যাপারে? আমি শুধু নাম শুনেছি, তেমন কিছু আমি দেখিনি। দেউলটির ব্যাপারে আমি কিছু জানি না। এই ব্যাপারেই আমি স্কুল লেভেলে শরৎচন্দ্র সম্পর্কে তো পড়া হয়েছে। হ্যাঁ, ওখানে দেউলটি পড়েছি, কিন্তু অত মনে নেই। তাই না, একবার নিয়ে চোখে দেখাটা তো সবাই দেখা তো অন্য ব্যাপার, তাই না নিয়ে চোখে আবার দেখেছে। আর যেহেতু দিনের দিনে ফিরে আসা, ট্যুরটা বেশ ভালোই হবে রবিবার। হ্যাঁ, তবে একটু গরম আছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, একটু মানে আবহাওয়াটা ঠিক অন্যরকম। এটা যদি একটু মানে ঠান্ডাটা বেশি থাকতো তাহলে আরো ভালো হতো, কিন্তু গরম বৃষ্টি দুটোই মিলিয়ে কি মানে অন্যরকম লাগে। এবার গিয়ে দেখা যাক কি পরিস্থিতি। অবশ্যই অবশ্যই। তো আগেই বললাম আমরা ট্রেন ব্লগ করছি না, তো সুতরাং যেতে যেতে একটা দুটো স্টেশন কি এলো না এলো সেটা তোমাদের দেখাবো, কিন্তু একটা অনুপঙ্খ কোন ট্রেন গেল পাশ দিয়ে, কোন স্টেশন এলো, অতগুলো দেখাবো না। আমাদের যা ব্লগ করার সেটা দেউলটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে হবে। আর তার পাশে রূপনারায়ণ, তো যাই হোক, রূপনারায়ণ হোক সুবর্ণরেখা হোক, নদীর তীরেও আমরা বসবো, সুতরাং সেটাও তোমাদের দেখাবো। সুতরাং চলো, আমরা তো যাত্রা শুরু করবোই, আমাদের সঙ্গে তোমরা থাকো। সবে হাওড়া ছাড়লো, মর্নিং শোজ দ্য ডে বলে একটা কথা আছে। 10 মিনিট দেরিতে ছেড়ে এখন ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশনের একদম প্রান্ত সীমায়। সুতরাং কখন দেউলটি পৌঁছবো আমরা জানি না, কিন্তু এটা বাঁচোয়া যে 3:30 থেকে 5:30 সেশনটা, সেটাই আমরা ধরবো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 2:25, সুতরাং আশা করা যায় যে 4টের মধ্যে আমরা পৌঁছতে পারবো। দেখা যাক।
ট্রেন আমাদের কত দূর কোথায় কিভাবে নিয়ে যায়। আচ্ছা, দেউলটি স্টেশনে আমরা এবার নেমেছি। স্টেশনটা ভীষণ সুন্দর। জেলখানা থেকে নেমেছি। জেলখানা কেন এরা বলছে আমি ঠিক সেটা বুঝতে পারছি না। যাই হোক, তো নেমে তো পড়েছি। এবার এখান থেকে সেই আসল ডেস্টিনেশন কি করে যেতে হয় সেটা কিন্তু জানি না। অথচ আমরা চলে এসেছি সেটা না জানি। টোটোতে নিশ্চয়ই যেতে হবে, টোটো বা অটো। স্টেশনের সামনে জিজ্ঞেস করে নেব যে কিভাবে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিশ্চয়ই, তখনও তো স্টেশনটা ছিল, নিশ্চয়ই তিনি বাড়ি থেকে সরাসরি এতটা হেঁটে আসতেন না। তখন গরুর গাড়ি ছিল, এখন নিশ্চয়ই টোটো থাকবে। দেখা যাক কি আছে। এক্স্যাক্টলি। তবে লোকাল ট্রেনে আসার ক্ষেত্রে আমি একটু বলি, এই যেটা দীর্ঘ টাইমের ট্রেন জার্নি, এটা কিন্তু যথেষ্ট ক্লান্তিকর। আদার্স প্যাসেঞ্জারদের জিজ্ঞেস করছিলাম, ওরা বলছিল ওরাও মানে এরকম হয় যে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা ট্রেন লেট করে। আমরা লাকি যে আমাদের ট্রেন লেট করলে অত লেট করেনি, 40 মিনিট মতো লেট করেছে। তো এবার একটু স্টেশনটা দেখাই। স্টেশনটা খুব সুন্দর কিন্তু। ট্রেন ওই পাশটা নামিয়েছে, ওখান থেকে হাঁটতে হাঁটতে এলাম। স্টেশনটা বড়। এখন এদিকে যাচ্ছি। ওই দূরে দেখো 3 নম্বর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা স্ট্যাচু আছে আর একটা ফলকে কিছু লেখাও আছে। ওটা ফেরার সময় দেখবো। আপাতত পাঁচালি টোটোর দিকে যাওয়া যাক। 5:30টার সময় ওটা বন্ধ হয়ে যাবে। এখন বাজে কটা? 4:15। 4:20। খুব তাড়াতাড়ি এসেছি আমরা। তো এখন একটু তাড়াতাড়ি পাঁচালি যেতে হচ্ছে। কিছুই না, ওই যে প্ল্যাটফর্মে নামিয়েছিল সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হলো। বললে 1 নম্বর প্ল্যাটফর্মে টোটো পেয়ে যাবো। আর সেটা যদি নাও পাই, আর একটু হেঁটে হাইওয়ে আছে, সেখান থেকে আমরা অটো বা টোটো সবটাই পেয়ে যাবো। সুতরাং 4:20 বাজে। মোটামুটি 5টার আগে পৌঁছতে পারছি না। টাইমটা মার্জিনালি হয়ে গেছে আমার। একদম। যেখানে নেমেছি সেখানে টোটো আছে, কিন্তু টোটোর চালককে খুঁজে পাই। আমরা তো টোটো চালাতে পারি না। সেই জায়গায় বললো যে কিছুটা দূরে 2 মিনিট মতো হাঁটলে হাইওয়ে পাবো, সেখানে টোটো পেয়ে যাবো। টোটোয় উঠেছি। স্টেশন থেকে নেমে টোটোয় এক একজনের লাগে 20 টাকা। তো টোটো তখন পুরো ভর্তি হয়নি, তো বললাম যে আরেকজন যাত্রীর ভাড়া দিয়ে দিচ্ছি, চলুন। কারণ এখন ঘড়িতে বাজে 4:30, আর আমাদের মোটামুটি 5টায় পৌঁছতে হবে। কারণ গোটা মিউজিয়াম ঘুরে দেখতে অন্তত 0.5 ঘন্টা 40 মিনিট তো লাগবে। তো এখন যাচ্ছি, আশা করা যায় 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। চলে এসেছি আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে। বৃষ্টি নামছে, চটপট ভেতরে দৌড়ে ঢোকা যাক। তারপর পুরো বাড়িটা তোমাদের আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, সঙ্গে থাকো। ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আসলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে।
এবার একটু ঘরগুলো দেখাই। এই যে সেই ঐতিহাসিক টেবিল যেখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বসে লিখতেন, আর তার পাশে ছবি আছে, ইজি চেয়ার আছে, এখানে ওনার কিছু ছবিও রয়েছে। এবং ঠিক সামনে, তখন নদী আরো অনেক সামনে ছিল এবং এই জানলা থেকে তিনি সরাসরি কিন্তু দেখতে পেতেন জলস্রোত। কি অপূর্ব ভিউ! এই ভিউতে লেখার প্লট আসবে না তো কি করে আসবে? পাশের ঘর, এই হচ্ছে তার ব্যবহৃত ঐতিহাসিক গড়গড়া, আলমারি, বইপত্র রাখা আছে। সম্ভবত এই বইগুলো তিনি মানে এই বইগুলোই তিনি পড়তেন বা ব্যবহার করতেন বা লেখার কাজে ব্যবহৃত হতো। এই চেয়ারে খুব সম্ভবত এটা বৈঠকখানা ছিল। বৈঠকখানা, এটা তো সোফা, বোঝাই যাচ্ছে। আর এইটা হচ্ছে সেই ঐতিহাসিক ঘড়ি, কোথায় শুনেছি এটার বয়স প্রায় 100 বছরের, এবং এখনো চলছে, ঠিক টাইম দিচ্ছে। আর এই আয়নাটা, এটা তার নাতি নাতবুদের ছবি। এই যে আয়নাটা, এটা বেলজিয়াম কাচের। বড় লোকের ব্যাপার স্যাপার। মানে বোঝা যাচ্ছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বেশ অবস্থা সম্পন্ন মানুষ ছিলেন। আর এই তো হচ্ছে সেই বড় বিছানা যেখানে সমবেতভাবে সবাই বসে আড্ডা দিতেন আর কি। আমরা পাশের ঘরটায় যাই। এই ঘরে আছে শরৎচন্দ্র ব্যবহৃত আরাম কেদারা, আর ওইদিকে যে চরকাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হাওড়া জেলা কংগ্রেসে যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সভাপতিত্ব করেন তখন এই চরকাটা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছিল। আর প্রসঙ্গত বলে রাখি যে এই দেউলটির, এই সামতাবের গ্রামের এই বাড়িটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1923 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন, আর 1935 খ্রিস্টাব্দ পর্যন্ত, তার জীবনাবসান পর্যন্ত 12 বছর তিনি এখানেই থাকেন। আর এখানে দেখতে পাচ্ছেন যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুলদেবতা এবং দেবী রাধা মাধব। আর ওইদিকে আলমারিতে আমরা দেখতে পেলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার রুগীদের যে ঔষধপত্রগুলো দিতেন, মানে এখানকার যারা গাইড তারা সেটাই বললেন যে তিনি শখের চিকিৎসা করতেন আর কি, তো সেক্ষেত্রে রুগীদের তিনি সেই ওষুধগুলো দিতেন। এবার আমরা দোতলায় উঠব, একতলার পর্ব সাঙ্গ করে সেই পুরোনো দিনের লাল মেঝে, উপরে দেখি কি আছে। আচ্ছা, এটা আমরা দোতলায় এসছি, এটা সামনের বারান্দাটা। এখান থেকে দৃশ্যটা মানে জাস্ট অসাধারণ। অসাধারণ বললেও বোধহয় কম বলা হবে। এইরকম দৃশ্যেই তো উপন্যাস লেখার প্লট মাথায় আসবে। আমাদের ইটকাট পাথরের কলকাতাতে কি আর লেখার আমেজ পাওয়া যাবে? সেটাই হলো কথা। দেখাই, উল্টো দিকে একটা পুকুর আছে, তাতে ঘাটও আছে। এই যে টালির ডিজাইনটা, এটা কিন্তু বেশ একটা ইউনিক জিনিস, এবং খুব একটা সুন্দর জিনিস। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সামর্থ্য কিন্তু ছিল পাকা ছাদ করার। তিনি ইচ্ছে করে এটা করেছিলেন। আলাদা আঙ্গিক এবং পল্লী প্রকৃতির মধ্যে তিনি গ্রামীণ পরিবেশের মতোই তার বাড়িটাকেও তৈরি করতে চেয়েছিলেন। সুতরাং এবার আমি আবারও জায়গাটা দেখাই এবং আমরা হাঁটি দোতলায়, ওনার ঘরগুলোও তোমাদের দেখাবো। সামনে একটা জানলা আছে, একটু দেখি জানলায় কি আছে দেখা যায়। কিছু কি দেখা যাচ্ছে? একটা খাট দেখতে পাচ্ছি, একটা চেয়ার দেখতে পাচ্ছি। অন্ধকার, আমি জানি না কারেন্ট চলে গেছে। শোয়ার ঘরই হয়তো ছিল সম্ভবত। ওখানে কিছু বদ্রি পাখি রাখা, এটা বসার জায়গা। হ্যাঁ, এটা সম্ভবত শোয়ার ঘরই ছিল। আলমারিও দেখতে পাচ্ছি। ওই জানলা দিয়েও আমরা দেখতে গোটা চত্বরটা এত ভিজে আছে, হাঁটা চলে সমস্যা হচ্ছে। এটা বোধহয় আরো একটি ঘর। এটা ঘরেরই আরেকটা দিক। আমরা এগোই একটু। এই সরকারি ভবনটা খুব সম্ভবত সম্প্রতি হয়েছে, কারণ আমি কয়েক বছর আগে যখন এসেছিলাম তখন কিন্তু দেখতে পাই। এবং এর ফলে
সামনের ভিউটা আটকে যে গেছে। সর্বনাশটি হওয়ার, হ্যাঁ, সামনের ভিউটি আটকে গেছে। যে নদীর দিকে তাকিয়ে শরৎচন্দ্র গল্প উপন্যাস লিখতেন, সে নদী আর এখান থেকে দেখা যাবে। সরকার সুন্দরভাবে সেটা বন্ধ করার বন্দোবস্ত করে দিয়েছে। শরৎবাবু নেই, আর নদী দেখে কি হবে। যাওয়া যাক। বারান্দাটা পুরো চারদিক দিয়ে, চারপাশে প্রচুর গাছগাছালি, প্রচুর। এটাও একই ঘর, একটা আলাদা একটা পোর্শন দিয়ে, একটা পোর্শনের জানলা খোলা, সেখান দিয়ে দেখা যাচ্ছে। ওপরের ডিজাইনটা হচ্ছে এইরকম। বৃষ্টি হলো, গরম বেশ ভালোই আছে। এখানে একটু দাঁড়ালাম, এখানটা বেশ হাওয়া আছে। এটা খোলা বোধহয় প্রত্যেক দিনই থাকে, হ্যাঁ, প্রত্যেক দিন। মানে আজকে রোববার আমরা এসেছি, ভিড়টা মোটামুটি আছে, লোকজন ভালোই আছে। 3:30 থেকে 5:30 অবধি খোলা থাকে, আর সকালে থাকে 10টা থেকে 12টা। যারা আর্লি রাইজার তাদের জন্য ওটা ঠিক আছে, বা যারা বাড়ির কাছে থাকে, যারা দূরে থাকে তাদের পক্ষে সেটা পসিবল না। আসার রুটটা তো বললামই, হাওড়া থেকে দেউলটি যাওয়ার অনেক ট্রেনই আছে, পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল যেটাতে আমরা এলাম, মেদিনীপুর লোকাল, এছাড়া কার রুটে আসতে পারে। 1.5 ঘন্টা মতো লাগে, 1.5 সময় ঘন্টা লাগে। মতো লাগে। রুটটা তো বলেই দিলাম তোমাদের। ট্রেনে আসাটা ইজি, যদি একটু বসে থাকার ধৈর্য থাকে। একটু বসে থাকার যদি ধৈর্য থাকে, কারণ বাই কার আসতে গেলে সময়টাও বেশি লাগে, খরচটাও বেশি হয়। আর এখানে ট্রেনে 15 টাকায় তুমি 15 চলে টাকা। আসতে পারবে। বাড়ি থেকে আমরা তুলবো, তবে এখানে এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। ব্যালকনিটা আবারও তোমাদের একটু দেখাই, যে ঠিক এই জায়গাটাতেই আমরা দাঁড়িয়ে আছি, আর সামনে দেখা যাচ্ছে পুকুর এবং প্রচুর গাছপালা, অদূরে নদী। এই জায়গাটাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়। মিউজিয়াম ঘুরে দেখাটা যে এখানে খুব বেশি সময় সাপেক্ষ সেটা না, 10-15 মিনিটের মধ্যেই তুমি 2টো তলা তোমরা দেখে আসতে পারবে। কিন্তু এই পরিবেশটাকেই উপভোগ করাটা হচ্ছে আসল বিষয়। যেটা বলে বোঝানো সম্ভব না, ফিল করানো সম্ভব না, শুধু দেখিয়েও ফিল করা সম্ভব না, একদম উপস্থিত থেকে ফিল করাটাই একমাত্র পসিবল। সুতরাং আসতে হবে, না আসলে আমরা যতই ব্লগে দেখাই না কেন, সেটা বাড়ি বসে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না। আর এটা যেহেতু একেবারেই কলকাতার কাছে, একদম ঢিলছোড়া দূরত্বে বলা যায়, সুতরাং আমরা বলবো যে প্রত্যেকে যারা যারা আমাদের ব্লগটা দেখবে, প্রত্যেকে কিন্তু অতি অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে আসবে। তার কারণ যিনি পথের দাবি, শ্রীকান্ত পল্লী সমাজের মতো উপন্যাস লিখতে পারেন, তার স্থান বাংলা সাহিত্যে কতটা সেটা নতুন করে আর বলার কিছু নেই। এবং পথের দাবি একসময় ব্রিটিশ সরকার ব্যান করে দিয়েছিল। সুতরাং আমাদের জাতীয় আন্দোলনের ক্ষেত্রেও পথের দাবির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং সেই লেখাগুলো যার হাত দিয়ে বেরিয়েছিল, তার বাসভূমিটা তো দেখতেই হবে। তো দোতলাটাও দেখালাম, একতলাটাও দেখিয়েছি। কেমন লাগলো তোমরা বলবে? আচ্ছা, আমাদের সঙ্গে আরেকজন যে আছে তাকে একটু জিজ্ঞেস করি, তার কেমন লাগলো। সে অনেক কষ্ট করে এসেছে, ট্রেনে অনেকক্ষণ ধরেই মানে বসে থাকার জন্য সে অনেক কষ্ট, খারাপ লাগা প্রকাশ করছিল। তো এখানে এসে তার কেমন লাগছে? ট্রেনকে ওই বলছিল জেলখানা। হ্যাঁ, খুবই ভালো। জেলখানা থেকে বেরিয়ে কেমন লাগলো? জেলখানা থেকে বেরিয়ে খুবই ভালো লাগে। যতক্ষণ জেলখানায় ছিলাম, 1.5 ঘন্টা, তো মানে খুবই কষ্টকর। কেন, মাঝে মধ্যে তো আমরা ওইসব খেলাম না? মায়ের মধ্যে ছিলাম, কিন্তু পাপড়ি চাট থেকে শুরু করে, হ্যাঁ, হাওড়া থেকে সাঁতারাগাছি অব্দি আসতে মানে 8 ঘন্টা 35 মিনিট টাইম লাগবে। ওটাই যা কষ্ট, বাদ বাকি রাস্তা কমফোর্টেবল আমার। আর শরৎচন্দ্রের বাড়িটা দেখে কি মনে হচ্ছে? বাড়িও খুব ভালো, খুব ভালো। কিন্তু বাড়ির ওপর থেকে এসে আবার নিচে এলাম, নিচে দালান বলে বোধহয় সম্ভবত এটাকে, সেখান দিয়ে আমরা হাঁটছি চারপাশটা। এখানে গাইড আছেন, কিন্তু গাইড এতটাই ফাস্ট বলছেন এবং সবাইকে যেহেতু একসাথে বলছেন, তাই তার কাছ থেকে শুনে কিছুটা আমরা তোমাদেরকে, মানে আমরাই বললাম, তা নাহলে এত ফাস্ট উনি চলছেন, আমরা তাল মেলাতে পারছি না ওনার সাথে। মাথা ঠেকে যাবে। হ্যাঁ, মাথা ঠেকে যাবে। এই যে ওপরটা, এখানে দাঁড়িয়ে এতক্ষণ ধরে এত বক্তৃতা আমরা দিচ্ছিলাম, বেশ আমরা কিছুক্ষণ। যেখানে দাঁড়িয়েছিলাম ওটা সামনেটা, ফ্রন্ট ফেস, যাই হোক একই রকম দেখতে। এরা নিচটা, ওদিকটা কি আছে?
নামবো, ও আচ্ছা সিঁড়ি আছে ওখানে। গোটা জায়গাটা না উপলব্ধি করার মতো, এতটাই সুন্দর এবং স্নিগ্ধ। এই যে এবং এটা সম্ভবত খিড়কি দরজা গোছের কিছু ছিল, এই যে দরজা, কোনটা? এই যে সামনেটা ঠিক বাড়ির পিছন দিকে পেছন দিকে, তখন দুদিকে দরজা থাকার খুব ভালো একটা প্রচলন ছিল, যাতে পেছন দিক দিয়ে প্রয়োজন পড়লে পালিয়ে যেতে পারে। পালিয়ে যাওয়া। এই গ্রামীণ পরিবেশটা কেমন লাগে? আমি প্রবেশ মনে হচ্ছে কি যে এখানে এসে থেকে যাই কয়েক হ্যাঁ কয়দিন কেন, আমি এনার গোটা একটা বছর থাকতে পারি, তা আমার কোনো অসুবিধা নেই। গোটা জীবন হলে একটু বাড়াবাড়ি হয়ে যায়। গোটা জীবন ওটা একটু মানে ভাবনার বাইরে, গোটাটা বছর থাকার মতন খুবই ভালো জিনিস। যদি উপযুক্ত একদম। সুযোগ সুবিধা পাওয়া যায়। হ্যাঁ খুব সুবিধা এখানে আছে, আলাদা করে স্টেশন থেকে তো একদম কাছে। হ্যাঁ। শুনেছি এখান থেকে নদীটা খুব কাছেই, কত কাছে জানি না, একটু গিয়ে দেখা যাক নাকি। যাওয়ার আগে এই বিশেষ জানলাটা আরেকবার দেখিয়ে যাচ্ছি। এই জানলা থেকে সরাসরি নদী দেখা যেত, এটা একদম ফ্রন্ট ফেসিং জানলা। কিন্তু এখন দুর্ভাগ্যবশত সেখানে সরকারি বাসভবন উঠে গেছে এবং প্রাকৃতিক কারণে নদী অনেক পিছিয়ে গেছে। তার জন্য শরৎচন্দ্রের এই যে টেবিলটা, এইখানে টেবিল, এখানে বসে তিনি লিখতেন নদীর জলস্রোত প্রত্যক্ষ করতে করতে। সুতরাং তিনি যা লিখেছেন সেটা তো তার অসামান্য প্রতিভা, কিন্তু তিনি যে পরিবেশের মধ্যে লিখেছেন সে পরিবেশটা কতটা অসামান্য সেটা আজকে তোমাদের দেখিয়ে গেলাম। আচ্ছা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনকে যারা রক্ষণাবেক্ষণ করেন এবং নিয়মিত যারা আসেন তাদেরকে এই বাড়ি সম্বন্ধে সম্যক পরিচয় করান, তাদের সামনে আজ আমরা আছি এবং তাদের সংক্ষিপ্ত কিছু সাক্ষাৎকার গ্রহণ করব। পূর্বে উনি বলতেন সমগ্র বিষয়টা, এর আগেও আমি যখন এসেছি দেউলটিতে তখন উনিই বলেছেন, আমার মনে আছে এখন যিনি মূল দায়িত্বে আছেন ওনারই নাতি। তো সুতরাং তোমাকে জিজ্ঞেস করব যে অভিজ্ঞতাটা কিরকম, এই যে সারাদিন তোমাদের দুটো শিফটে তো হয় নিশ্চয়ই, 10টা থেকে 12টা বা 4টা থেকে 6টা, এখানে হাজার হাজার লোকেরা আসে দেখে, আমাদের বুঝিয়ে দিতে হয়। এবং এটা হচ্ছে প্রাইভেট প্রপার্টি, ওনার নাতি টোটাল তত্ত্বাবধানে রয়েছেন, আমার বাবার উপর এবারই টোটাল দায়িত্ব দিয়ে রেখেছে। আচ্ছা, তো এটা যে দিনের পর দিন করছো, তো সেখানে কি কোনো রকম একঘেয়েমি লাগে নাকি মনে হয় যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একদম বাসভূমির মধ্যেই দাঁড়িয়ে আছে, সেখানে একঘেয়েমি কিসের? এখানে একঘেয়েমি কিসে, হ্যাঁ এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সেখানে একঘেয়েমি কিসে এবং বিভিন্ন লোকের সাথে আলাপচারিতা, এটাও একটা খুব ভালো জিনিস, যেটা বহু লোকের সাথে চেনা পরিচিত বিভিন্ন লোক আসছে, তো সেই জন্য। আচ্ছা, আর এই নদী সম্বন্ধে জিজ্ঞেস করব, ওই যে জানলাটা, ওখানে তো আগে নদী অনেক সামনে ছিল, তো এখন পিছনে পিছনে অনেক, হ্যাঁ নদী সব সরে গেছে, আবার নদী সামনে আসছে, রূপনারায়ণ নদী সামনে আসছে। হ্যাঁ, এখান থেকে শরৎচন্দ্রের বাড়ি থেকে রূপনারায়ণ নদী যেতে গেলে 2 মিনিট সময় লাগবে পায়ে হেঁটে। আচ্ছা, আর এই যে একদম সরকারি নদীর কাছে। বাসভবনটা দেখতে পাচ্ছি আমরা, এটা কবে তৈরি হয়েছে? মানে আমি লাস্ট বার যখন এসেছিলাম তখন না, দেখি। এটা রিসেন্ট তৈরি হয়েছে, এখন বর্তমানে কি হচ্ছে ওটা ঠিক বলতে পারবো না, ওটা আমাদের আওতার বাইরে। আওতার বাইরে। আচ্ছা আচ্ছা, আর এই যে বাড়িটা রক্ষণাবেক্ষণ হয়, এই টাকাটা তো এটা একদম ওনার রাজ্য সরকারের পক্ষ থেকে গভর্নমেন্ট পাওয়া। একবার অ্যালটমেন্ট করেছিল 2007 সাল থেকে 10 সাল, এরপরে ওনার নাতি আছেন, নাতি অ্যালটমেন্ট করে। আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো। আর ওই মূর্তিটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা ওইদিকে ওটা যাব। 2007 সালেতে হেরিটেজ ঘোষণা হওয়ার পর গভর্নমেন্ট ওটাকে হেরিটেজ করেছে, মূর্তিটা বসিয়ে দিয়েছে বাগানের ভেতরে। আচ্ছা, আর সরকারি আনুকূল্য কি এমনি না মোটামুটি না না, পাওয়া যায়? সরকারি আনুকূল্য এমনি এখানে কিছু ঢোকে না। কিছু ঢোকে না। আচ্ছা আচ্ছা, বেশ। তোমার নাম? আমার নাম টুবাইপতি। আচ্ছা আচ্ছা, আর দাদু আপনার নামটা একটু বলে দিন। দুলাল মান্না, আমি 60 বছর দেখাশোনা করছি। উনি তো বংশ পরম্পরা আছে, যে কোনো ব্লগে আপনাকে দেখতে পাই। ঠিক আছে, নমস্কার, অনেক ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, আবার আসবেন। একদম একদম। যাবো হচ্ছে এই পথ দিয়ে, এই পড়ে যাচ্ছি। ব্লগার পড়ে যাচ্ছিল, খালি এতদিন আমাকে বলতো, আমি নাকি খালি পড়ে যাই। গিয়ে দেখা যাক কেমন লাগে। নদীর পাড়ে প্রায় চলে এসেছে, এখানে একটা চায়ের দোকান আছে, চা বা স্ন্যাক্স টুকটাক পাওয়া যায়। এখানে অনেক বসার জায়গাও আছে, এরকম এরকম অনেক বসার জায়গা পিছন দিকেও আছে। খাওয়ার দোকান এখানে ভালোই আছে, ওই যে আমার ফেভারিট ফুচকা, ওদিকে রয়েছে আইসক্রিম, পাপড়ি চাট, বা 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 খেলনাও আছে। খেলনাও আছে, খেলনায় আমার কি কাজ? তোর কাজ নেই। এই যে নদীর সামনে ওই ধার ঘেঁষে এরকম বসার জায়গাগুলো রয়েছে, স্বাভাবিকভাবে সেগুলো ফাঁকা নেই, নিশ্চয়ই ফাঁকা পাবো না। যাক, কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা রওনা দেবো আবার। চলো।
একদম নদীর সামনেটায় যাওয়া যাক। এই যে অসামান্য রূপনারায়ণ নদী, অনন্য তার জলস্রোত, কিন্তু স্রোতের থেকেও যেটা অত্যন্ত মোহময় হয়ে ওঠে সেটা হচ্ছে যে আকাশ আর নদীর মিশে যাওয়া। সুতরাং শরৎচন্দ্র যখন লিখতেন, এটা আমি বারবারই বলছি আজকের ভ্লগে, যে শরৎচন্দ্র যখন লিখতেন তখন তিনি এই পরিবেশটা মর্মে মর্মে উপলব্ধি করতেন। এতক্ষণ তোমাদেরও সবটা দেখালাম, আমরা নিজেরাও দেখলাম। এবার এখানে যে খাওয়ারের দোকানগুলো আছে সেখানে গিয়ে খাওয়ারগুলোর একটুখানি সৎ ব্যবহার করা যাক। চলো, এখনও যারা লাইক করেনি ততক্ষণে তারা একটা লাইক করে দাও। হ্যাঁ, এদিকে সরে আয়, ঝাল বেশি তো আমার। যাতে ক্যামেরার ফ্রেমে আসে। কয়েক বছর আগে যখন এসেছিলাম এরকম খাওয়ার জায়গা, বসার জায়গা কিচ্ছু ছিল না। আমরা এবার আস্তে আস্তে বলছিলাম এখানে কিছু খাবার পাওয়া যায় না, কি খাবো, কোথাও এটা দেখতে হবে কোথায় কি খাবার পাওয়া যায়। অভাব সরকার মিটিয়ে দিয়েছে, এবার আশাটা সার্থক হয়েছে। সুতরাং এই যে ক্যামেরার সামনে মেঘনাদের মতো লাগছে, ক্যামেরার পেছনে দেখে ওইদিকে তাকিয়ে। তো সরকারের সমালোচনাটা যেরকম করলাম সরকারি বাসভবন নির্মাণের জন্য, ঠিক সেভাবে সরকারের এখন প্রশংসা করছে। খাওয়ার জায়গা, বসার জায়গা ভালো ভালো করেছে। বাবা ঝালটা একটু বেশি দিয়ে ফেলেছে। ও দিন শেষে একটু মিষ্টি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সময় কি ফুচকা ছিল? দাদা আমাদের দিলেন 10 টাকায় 5টা করে, 20 টাকা 3 জন খেলাম। আমাদের কলকাতায় কিন্তু এত কম পয়সায় ফুচকা পাওয়া যায় না। ফ্রি দিলেন, ফ্রিও দিয়ে দিয়েছেন। সুতরাং এখানে এলে তো দাদার কাছে খেতেই হবে আরেকবার। একটু টক জল দিন না। শুধু এরপর আমাদের একটু ঠান্ডা জল কিনতে হবে। আর উনি ঝালটা দিয়েছেন, ঝালটা মেটাতে হবে। ঘোরাফেরা হয়ে এবারে বাড়ির পথ ধরেছি। একদম এটার পাশেই, একদম পাশেই লেডিস ওয়াশরুমও আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। এটা নিয়ে অনেকে বলে না, বললে পরে বলে এইসব আবার বলার কি আছে, কিন্তু এটা একটা বেসিক বাস্তব সমস্যা, এটা বেসিক নিডস প্রত্যেকটা মানুষের। তো এখানে সেই নিয়ে কোনো অসুবিধা নেই, স্টেশনও আছে অনেক, এখানেও আছে, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, এবার ফেরার পথে সবটাই দেখলাম, ভালো লাগলো, তোমাদেরও দেখালাম। তো দেখা যাক এবার ফেরার পথে ট্রেনের কি অবস্থা, মানে আদৌ ফাঁকা পাই কি। এখানে বড্ড বেশি বাইক বাহিনীর উৎপাত, মানে আমি সেটা বলতে বাধ্য হচ্ছি। তো যা বললো বাইক বাহিনীর উৎপাত আছে, সাইকেল বাহিনীর তার উৎপাত হিসেবে সেটাকে দেখা হয় না। বাইক বাহিনীর ভটভটি আওয়াজে কান পাতা দেয়। এখানে একটা মিষ্টি চায়ের দোকান আছে, আমরা যাওয়ার সময় দেখতে পাই। গ্রামীণ রাস্তা, মিষ্টি চায়ের দোকান। দেউলটি স্টেশনে ট্রেন ধরবো বলে আবার এসছি। একটু হলে উল্টো দিকের ট্রেনে উঠে যাচ্ছিলাম, মানে হাওড়ায় যেতে গিয়ে আরেকটু হলে হাওড়া উল্টো দিকে চলে যাচ্ছিলাম। একজন মানুষ কনফিডেন্টলি ভুল বলেছে। যাই হোক, আমাদের আজকে ট্রেন আসতে এখন অনেকটা দেরি, রোববার বলে বেশ কিছু ট্রেন ক্যান্সেল। তো সেই কারণে আমরা বেশ কিছু খাবার সংগ্রহ করে নিয়ে এসেছি। খাবারগুলো হচ্ছে সিঙ্গাড়া, খাজা, এছাড়া এর আগে ট্রেন থেকে কেনা হয়েছিল পাঁপড়,
তো আমরা এখন এখানে বসে বসে একটা ছোটোখাটো পিকনিক করব, তারপর ট্রেন এলে ট্রেনে করে বাড়ি যাব। এবার তোমাদের কাছে চলে যাই আমি। বলার কিছু নেই, যেটা বলার সেটা হচ্ছে যে শিয়ালদা হাওড়ার ব্যস্ততম স্টেশনগুলো আমরা দেখেছি, সেখানে লোক চলাচল লোক সমাগমও দেখেছি, কিন্তু এই দেউলটি স্টেশনটা এত নির্জন এবং নির্জন বলে এত সুন্দর ছিমছাম, এই স্টেশনটার কিন্তু আমি কার্যত প্রেমে পড়ে গেছি। সুতরাং মাঝে মাঝেই মনে হয় যে ব্যস্ততম জীবন ছেড়ে যদি এইরকম কলকাতার থেকে একটু কাছে দূরে চলে আসা যায় তাহলে হয়তো নতুন ভাবে একটু নিঃশ্বাস নেওয়া যায়। সুতরাং দেউলটি স্টেশনে হয়তো ট্রেন খুব বেশি ট্রেন দাঁড়ায় না শিয়ালদা হাওড়ার মতো, কিন্তু দাঁড়ায় না বলেই দেউলটি স্টেশনটা একটা আলাদা আবেদন রেখেছে। থ্রু ট্রেন আছে, আমাদের ট্রেন না, দাঁড়াবে না, তাহলে লাফ মেরে উঠতে হবে ট্রেনে। আর ইনি আমার দেউলটি ভালোই লেগেছে। আর স্টেশনে মানে অন্যান্য স্টেশনের থেকে মানে শুধু হাওড়া কেন, শিয়ালদা স্টেশনেও এরকম খুব খুব কম স্টেশন আছে এরকম মানে নিরিবিলি নির্জন এবং সুন্দর সুন্দর, তো বলেই অপেক্ষা রাখে না। এবং পরিচ্ছন্ন, অবশ্যই এখনো অপরিচ্ছন্ন হয়নি, লোক সমাগম কম তাই। যাই হোক, আবার আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আজকে এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে করে নেবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর অতি অবশ্যই লাল রঙের খামটা খুলে নতুন লাল রঙের চিঠিটা পড়ে নেবে। টাটা।